আসসালামু আলাইকুম, এটা আমাদের হার্ট ফেলিয়ারের সেকেন্ড অ্যান্ড লাস্ট ভিডিও। এখানে আমরা মেনলি ইনভেস্টিগেশনস রিলেটেড টু হার্ট ফেলিয়ার এবং এটা ম্যানেজমেন্ট অ্যাজ ফার অ্যাজ পসিবল আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। ইনভেস্টিগেশন আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা হচ্ছে বেসলাইন ইনভেস্টিগেশনস। বেসলাইন ইনভেস্টিগেশনের পারপাস হচ্ছে একটা পেশেন্ট সিক অবস্থায় তার কন্ডিশনটা কেমন এবং ট্রিটমেন্ট দেওয়ার পর তার কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা এই প্রগনোসিসটা অ্যাসেস করা। আর ইন কনটেক্সট অফ হার্ট ফেলিয়ার এটা হচ্ছে রেনাল ফাংশনটাও ইম্পর্টেন্স রাখে, কারণ একটা পেশেন্টকে ড্রাগ থেরাপি ইউজ করা যাবে কি না এটা একটা বেসলাইন দেখে অ্যাসেস করা যায়। এরপরে হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, টু বি এক্স্যাক্ট চেস্ট এক্সরে এবং ইকোকার্ডিওগ্রাফি। আর নাম্বার 3 হচ্ছে বায়োমার্কার্স। এখন আমাদের বেসলাইনে আমরা যে জিনিসগুলি দেখি, ফার্স্ট হচ্ছে রেনাল ফাংশন টেস্টের কিছু জিনিস লাইক সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন অ্যান্ড ইলেকট্রোলাইটস। যেটা আগেই বললাম যে কার্ডিয়াক আউটপুট কমে গেলে রেনাল পারফিউশন কমে যায় অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট কিডনি ড্যামেজ হয়। সো কিডনি ড্যামেজটা কতটা রিকভার হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ ট্রিটমেন্ট এটা আমরা বেসলাইন থেকে অ্যাসেস করি তাদের ইম্প্রুভমেন্টটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নাম্বার অফ ড্রাগস ইনক্লুডিং এইস ইনহিবিটর্স হচ্ছে নেফ্রোটক্সিক। সো এগুলি হার্ট ফেলিয়ার কমনলি ইউজ হয় এবং ইউজ হলে আসলে ড্যামেজ হতে পারে, এটা সামথিং টু কিপ ইন মাইন্ড। নেক্সট হচ্ছে আমাদের ফুল ব্লাড কাউন্ট করা হয় হিমোগ্লোবিন অ্যাসেসমেন্টের জন্য, আর এটিওলজি এক্সক্লুড করার জন্য থাইরয়েড ফাংশন টেস্ট করা হয়, কারণ হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হাইপারথাইরয়েডিজম। এরপর হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এর মধ্যে আছে চেস্ট এক্সরে আর হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। চেস্ট এক্সরেটা রিলেটিভলি ইম্পর্টেন্ট। এখানে দুইটা জিনিস আসলে ইম্পর্টেন্স রাখে। একটা হচ্ছে আপার লোব পালমোনারি ভেন ডিস্টেনশন হয়। এখন পালমোনারি ভেন ডিস্টেনশন হয় মেইনলি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার জন্য। লেফট ভেন্ট্রিকুলার ফেল করছে, লেফট এট্রিয়ামে ব্লাড ব্যাকআপ করছে, ডিস্টেন্ডেড হয়েছে এই জায়গাটা। দেন হচ্ছে পালমোনারি ভেইন যেটা লেফট এট্রিয়ামে ড্রেন করে সেটাও ডিস্টেন্ডেড হয়েছে। সো আপার লোবের পালমোনারি ভেনগুলো ডিস্টেন্ডেড হয়, এই জিনিসটাকে বলে হচ্ছে সেফালাইজেশন। আরেকটা সেকেন্ড ফাইন্ডিং হচ্ছে আমাদের কার্বি বি লাইন। কার্বি বি লাইনটা বোঝার আগে আমরা একটু লাংয়ের অ্যানাটমি নিয়ে আলোচনা করতে চাই। তো এটা হচ্ছে একটা সেকেন্ডারি পালমোনারি নডিউল। এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের অ্যাসিনাস, যেটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে আর কি একদম পর্যন্ত অ্যালভিওলাস পর্যন্ত পার্ট। এটা আমাদের আলোচনার বিষয় না এখানে। তো এটা যদি একটা ব্রঙ্কিউল হয়, একটা লোবার ব্রঙ্কিউল, তো এই লোবার ব্রঙ্কিউলের সাথে হচ্ছে একটা পালমোনারি আর্টারি যাবে, মানে লোবিউলার আর্টারি, পালমোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। কারণ এটা হচ্ছে এই ইন্টারনাল সেগমেন্টটাকে সাপ্লাই দেবে। আর হচ্ছে দুইটা এই ইসের মধ্যে কী বলে এটাকে, দুইটা লোবিউলার সেপ্টাম আর কি, দুইটা লোবিউলকে সেপারেট করতেছে। এই সেপ্টামের মধ্যে দিয়ে যাবে হচ্ছে পালমোনারি ভেইনের একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে লোবিউলার ভেইন, এবং তার সাথে হচ্ছে লিমফেটিক্স যাবে। তো এইটা হচ্ছে অপোজিট সাইডে ভিজুয়ালাইজ করা হয়েছে, পালমোনারি ভেইনস অ্যান্ড লিমফেটিক্স। এখন আমাদের যদি পালমোনারি ভেইনটা হয়ে যায়, কী বলে এটাকে, পালমোনারি ভেইনটা যদি ডিস্টেন্ডেড হয়ে যায়, সো এখানে জিনিসটা ফুলে যাবে। সো এখানে ইন্টারস্টিশিয়াল একটা ইডিমা হবে, আর এর কারণে হচ্ছে লিমফেটিকগুলি হাইপার অ্যাক্টিভ থাকবে, লিমফেটিকগুলোও ডিস্টেন্ডেড থাকবে। এবং এক্সরেতে যখন আমরা জিনিসটা দেখব, এক্সরেতে হচ্ছে এইটা তো আমাদের চেস্ট ওয়াল আর কি, যে ভিসেরাল প্লুরা। সো এইখানে এইভাবে জিনিসগুলো ফোলা থাকবে। সো এই জায়গাটা হচ্ছে আমরা একটা প্যাথোলজি দেখব। সো চেস্ট এক্সরেতে আমরা হার্ট ফেলিয়ারে এরকম হরাইজন্টাল কিছু হোয়াইট লাইন পেতে পারি, এগুলিকে বলা হচ্ছে কার্লি বি লাইন। তো এইখানে সেইটাই বেসিক্যালি লেখা যে পালমোনারি আর্টারির ডাইলেশন হতে পারে, ভাস্কুলারিটি অফ লাং ফিলস বাড়তেছে। তারপর হচ্ছে এটা পালমোনারি ভেইন হবে, পালমোনারি ভেইন হচ্ছে বাড়বে, ভাস্কুলারিটি অফ লাং ফিলস বাড়ার জন্য ইন্টারস্টিশিয়াল ইডিমা ডেভেলপ করবে। ইন্টারলেগুলার সেপ্টা যেটা এই যে আমরা এখানে দেখছি, এটা থিকেন্ড হয়ে যাবে এই ইন্টারস্টিশিয়াল ইডিমার জন্য। তারপরে হচ্ছে লিমফেটিক্স ডাইলেটেড হবে, এবং এই ডাইলেটেড লিমফেটিক্স অ্যান্ড পালমোনারি ভেইনের ব্রাঞ্চগুলো হচ্ছে কার্লি বি লাইন হিসেবে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং একটা হার্ট ফেলিয়ারের ফাইন্ডিং। এরপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি মেইনলি আমরা ভালভ ডিফেক্টসের জন্য দেখে থাকি। সো এটা এটিওলজি ডিটারমিনেশনে ভূমিকা রাখে। এই এটিওলজি হচ্ছে ডিটেক্টস ওকাল্ট ভালভুলার ডিজিজেস লাইক মাইট্রাল স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস, এবং হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশনস নিয়ে একটা আইডিয়া দেয়। এবং লং টার্ম ড্রাগ থেরাপি বা কার্ডিয়াক ইমপ্ল্যান্ট কোনটা আমাদের মানে কোনোটা আমরা ইউজ করতে পারি কিনা এটা নিয়ে একটা আইডিয়া দেয়, ফিজিবিলিটির একটা আইডিয়া দেয়। এরপর হচ্ছে বায়োমার্কার, এটা আমি আসলে এখানে লিখছি বিএনপি, বেটার টু রাইট এন টার্মিনাল প্রো বিএনপি, যেটা হচ্ছে আসলে প্রো বিএনপির একটা পার্ট। প্রো বিএনপি যেটা মানে প্রো হরমোন, এটা সেক্রেটেড হয় 108 অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা হিসাবে, প্রো হরমোন হিসাবে। সেটা হচ্ছে ভেঙে এরকম করে দুইটা পার্ট হয়। তো তার একটা পার্ট হচ্ছে
এন টার্মিনাল প্রো বিএনপি, আরেকটা হচ্ছে আমরা যে ফাংশনাল বিএনপি, দুইটাই হার্ট ফেলিয়ারে আর কি বেড়ে যায় অনেক বেশি। কারণ হার্ট ফেলিয়ারে আমরা যদি ইসে যাই একটু প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে ক্লিয়ার করে দিই, আমাদের যখন এই সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হয় ইসের জন্য র্যাস এবং এডিএইচ অ্যাক্টিভেশনের জন্য, তখন হচ্ছে এই ন্যাটিউরিটিক পেপটাইড যেটা হচ্ছে সোডিয়াম এক্সক্রেশন বাড়ায়, সেগুলি হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভেটেড হয়। সো এই বিএনপি দিয়ে আমরা এই জিনিসটা অ্যাসেস করতে পারি, আমাদের হচ্ছে হার্ট ফেলিয়ারের একটা মার্কার মনে করা যায়। বাট এই বিএনপিটা যেহেতু ফাংশনাল, এটা ইউজড আপ হয়ে যাবে টু কম্পেনসেট ফর হার্ট ফেলিয়ার। কিন্তু যে এন টার্মিনাল প্রো বিএনপি এটা হচ্ছে ফাংশনালি ইনার্ট, সো এই জিনিসটা স্টেবল এবং এটা হচ্ছে একটা বেটার মার্কার। সো এইটা বায়োমার্কার হিসেবে ইউজ হতে পারে। এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। এবার আসি আমরা ম্যানেজমেন্টের আমরা মডালিটি দুইটা ভাগ করে, একটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিয়ার আর একটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিয়ার। এখন অ্যাকিউট হার্ট ফেলিয়ারটাকে আবার আমরা তিনটা মেজর হেডলাইনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ পালমোনারি এডিমা, ভাইটালস মনিটরিং, আরেকটা হচ্ছে অন্য মেজার ফেল করে লাস্ট লাইন দুইটা অ্যাটেম্প্ট। এখন ম্যানেজমেন্ট অফ পালমোনারি এডিমার জন্য প্রথমে পেশেন্টকে বসাতে হবে, কারণ যদি একটা পেশেন্ট শুয়ে থাকে তার লাংসটা এরকম থাকবে, তাদের একদম সব জায়গা জুড়ে পানি থাকবে। আর যদি বসানো অবস্থায় থাকে দেন হচ্ছে নিচে একটু পানি জমবে, উপরের জায়গাটা ফ্রি থাকতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে হার্টের প্রিলোডটা কমে যায়। নেক্সট হচ্ছে তার যেহেতু লাংস কাজ করতেছে না, আমাদের ফার্স্ট হচ্ছে লাংসগুলোকে মেনটেন করতে হবে। তো এই ফার্স্ট তিনটা মেজারই লাংয়ের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের হাইপক্সিয়া কারেন্ট করার জন্য হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, এবং যদি সে অক্সিজেন ইনহেলেশনের অবস্থায় না থাকে দেন হচ্ছে কনস্ট্যান্ট পজিটিভ এয়ারওয়ে প্রেশার 5 to 10 মার্কিউরি মিলিমিটার অফ মার্কিউরি প্রেশার দিতে হবে। তার এতে প্রিলোডও কমবে এবং হচ্ছে এই পালমোনারি যে গ্রেজিয়েন্টটা, পালমোনারি ক্যাপিলারি হাইড্রোলিক গ্রেজিয়েন্ট, এটাও হচ্ছে কমে যাবে। এখন হচ্ছে হার্টের জন্য হার্টের প্রিলোড আফটারলোড কমাতে হবে। সো আমাদের ভেজোডাইলেটার লাগবে, এটা হিসাবে আমরা নাইট্রেট ইউজ করতে পারি। আর হচ্ছে পানি বের করে দেওয়ার জন্য হচ্ছে লুপ ডায়ারেটিক্স ইউজ করতে হবে। তো আমরা নাইট্রেট হিসাবে ইন্ট্রাভেনাস আর বাক্কাল গ্লিসারিন ট্রাইনাইট্রেট ইউজ করতে পারি। ইন্ট্রাভেনাসের ডোজ হচ্ছে 10 থেকে 200 মাইক্রোগ্রাম পার মিনিট, আর বাক্কাল ইউজ করলে 2 to 5 মিলিগ্রাম পার মিনিট। এক্ষেত্রে প্রিলোড আফটারলোড দুইটাই কমবে, কারণ আর্টারি ভেন দুইটার উপর কাজ করবে। আর্টারির উপর কাজ করে হচ্ছে পেরিফেরাল যেটা রেজিস্ট্যান্স, এটা কমিয়ে যাবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে দেবে। সো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। অন দি আদার হ্যান্ড প্রিলোড কমায় দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের করবে সিস্টোলিক ব্লাড প্রেশার কমাবে, কারণ হচ্ছে এখন আর অত বেশি ব্লাড পাম্প করা লাগতেছে না। ওকে, এরপর হচ্ছে লুপ ডায়ারেটিক্স ফ্রুসোমাইড 50 থেকে 100 মিলিগ্রাম ইন্ট্রাভেনাসলি ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে এই পালমোনারি ইডিমার ফ্লুইড ওভারলোড কারেকশনের জন্য, কারণ বডি থেকে আর কি ইউরিনের মাধ্যমে প্রচুর ফ্লুইড বের হয়ে যাইতেছে। সো সেই ফ্লুইডগুলি আবার এই লাংস থেকেও বের হয়ে আসবে আলটিমেটলি। এরপরে হচ্ছে নেক্সট আমাদের মনিটর করতে হবে ব্লাড প্রেশার, কার্ডিয়াক রিদম এবং পালস অক্সিমেট্রি, মানে অক্সিজেন স্যাচুরেশন এবং হচ্ছে পালস, এই জিনিসগুলো আর কি শকে চলে যেন না যায় পেশেন্ট, এটা দেখার জন্য। অন্য সব মেজার ফেল করলে আমরা হচ্ছে ডোবিউটামিন, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের উপর ডাইরেক্টলি অ্যাক্ট করে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করার জন্য, এটা শকের একটা ট্রিটমেন্ট। আর হচ্ছে ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্পও ইউজ করা যেতে পারে, মানে এওর্টার সাইজ বাড়ায় বেশি বেশি যেন ব্লাড পাম্প করতে পারে, কার্ডিয়াক আউটপুট বাড়াইতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের মেনলি এই ডোজটা বলতে ভুলে গেছি, 2.5 to 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এটা হচ্ছে ডোবিউটামিনের ডোজ। তো এই হচ্ছে আমাদের অ্যাকিউট হার্ট ফেলিয়ারের জন্য। এবার আসি ক্রনিক হার্ট ফেলিয়ারের জন্য। ক্রনিক হার্ট ফেলিয়ারের দুইটা ভাগ, একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, যেহেতু একটা ক্রনিক ব্যাপার, অনেক দিনের মামলা, সো আমাদের কিছু বেসলাইন মানে বেসিক জিনিস করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হচ্ছে আমরা বলতে পারি যেন কমপ্লিকেশন ডেভেলপ না করে যেন পেশেন্টকে রেডি করা। তো এডুকেশান তাদের আর কি শিখাইতে হবে, তাদের কী সমস্যা আছে, কী কী তাদের করতে হবে, স্টেপস নিয়ে তাদের আর কি কমিউনিকেশন দরকার তাদের আর ডাক্তারের। নেক্সট হচ্ছে ডায়েট ইমপ্রুভমেন্ট করতে হবে, রেগুলারলি হচ্ছে হাই সল্ট ডায়েট আর কি অ্যাভয়েড করতে হবে, এবং যারা ওবিস পারসন তাদের ক্ষেত্রে হচ্ছে করতে হবে, হাই ফ্যাটি ডায়েটগুলো আর কি কমাতে হবে ওয়েট রিডাকশনের জন্য। অ্যালকোহল পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, কারণ সার্টেন কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে অ্যালকোহল ইন্ডিউস, সেক্ষেত্রে কমপ্লিটলি স্টপ করে দিতে হবে। অ্যাকচুয়ালি অ্যালকোহল কমপ্লিটলি স্টপ করে দিতে হবে ইন কনটেক্সট অফ বাংলাদেশ। আর বিদেশে হচ্ছে ডাক্তাররা বলে যারা, কারণ ওখানে তো আর অ্যালকোহল নিয়ে রেস্ট্রিকশন নাই, ওখানে অ্যালকোহল মানে অ্যাবস্টিনেন্স না করে রিডিউস করতে হবে। বাট বাংলাদেশের কনটেক্সটে অ্যালকোহল টোটালি স্টপ করতে হবে। স্মোকিং, এখানে আর কোনো মাফ নাই এরিয়া ভেদে, এখানে পৃথিবী জুড়ে সব জায়গায় স্টপ করতে হবে। এক্সারসাইজ, এখানে ডেভিডসনে বসে রেগুলার মডারেট এরোবিক এক্সারসাইজ করতে হবে, এরোবিক, এবং হচ্ছে সার্টিন
ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনেটেড থাকতে হবে, পার্টিকুলারলি হচ্ছে রেসপিরেটরি ডিজিজেস লাইক নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে হবে, নিউমোকক্কাল, আর হচ্ছে ফ্লু ভ্যাকসিন দিতে হবে ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে। আচ্ছা, এরপর আসি আমরা ড্রাগ ম্যানেজমেন্টে। এই ক্ষেত্রে আমাদের মেইন ড্রাগ হচ্ছে ডায়োরেটিক্স পালমোনারি ইডিমা কারেকশনের জন্য। এছাড়াও আমাদের হচ্ছে যেগুলোর রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন পাথওয়েতে কাজ করে সেই ড্রাগগুলো আর কি আছে। তো ফ্রুসেমাইডের কাজ কি? ফ্রুসেমাইড হচ্ছে সোডিয়াম ওয়াটার যেটা রিটেনশন হয়েছিল সেটাকে এক্সক্রেট করতে সাহায্য করতেছে, টোটাল ব্লাড ভলিউম কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আফটারলোড কমাচ্ছে, বোথ অ্যান্ড প্রিলোড কমাচ্ছে। আফটারলোড কমার কারণে আমাদের সিস্টেমিক এবং পালমোনারি কনজেশন যেটা সেটা কারেক্ট হয়ে যাইতেছে, এবং প্রিলোড কমার মাধ্যমে হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউমটা কমে যাইতেছে। কারণ হচ্ছে প্রিলোড মানে তো যেটুকু আমাদের ব্লাড পাম্প করতে হয়, সো ভেন্ট্রিকুলার ভলিউম কমে যাইতেছে মানে হচ্ছে কম ব্লাড পাম্প করতে হইতেছে, হার্ট একটু রিলিফ পাইতেছে। আর আফটারলোড মানে হচ্ছে যে প্রেশারের এগেনস্টে হার্টের পাম্প করতেছে। সো যেহেতু সিস্টেমিক এবং পালমোনারি ভেন কনজেশনটা কারেক্ট হইতেছে, সো বোথ লেফট অ্যান্ড রাইট হার্টের হচ্ছে লেস প্রেশারের এগেনস্টে পাম্প করা লাগতেছে। সো এইভাবে আর কি ফ্রুসেমাইড রিলি হেল্পফুল, এবং নাইট্রেটসও আই গেস এইভাবেই হেল্প করে। এখন আমাদের অপশন হইতেছে পারোরাল লুপ ডায়োরেটিক থেরাপি, যেটা একটু আগেই বলছিলাম যে ফ্রুসেমাইড হচ্ছে ইউজ করা যেতে পারে। এখানে হচ্ছে 5 থেকে 10 মিলিগ্রাম পার আওয়ার এই ডোজটা বলছে আইভি ইনফিউশনে। এটা হচ্ছে সিভিয়ার হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এবং রেনাল ফাংশন ইম্পেয়ার্ড হইলে। আর হচ্ছে মেথিওজাইড, এটা প্রবাবলি একটা থায়াজাইড ডায়োরেটিক। এইটা হচ্ছে 5 মিলিগ্রাম পার ডে আর কি এই ফ্রুসেমাইডের সঙ্গে অ্যাডিটিভ থেরাপি হিসেবে ইউজ করে। এটা হচ্ছে ডায়ালিসিসটাকে হেল্প করে ফ্রুসেমাইডের সঙ্গে। আর সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট এমআইয়ের পর হইতেছে স্পাইরোনোল্যাকটোন ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার রিস্কটা কমানোর জন্য। আর হচ্ছে অসমোটিক ডায়োরেটিক হিসাবে SGL2 ইনহিবিটর ইউজ করা হতে পারে, যদিও এটা হচ্ছে বেশি গ্লুকোজ ইউরিন থেকে বের করে দেওয়ার কারণে ইউটিআই এবং কিটোঅ্যাসিডোসিসের চান্সটা বাড়ায় দেয়। ইউটিআইয়ের চান্সটা কেন বাড়ায় এটা কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে আমাদের যেহেতু ইউরিনারি ট্র্যাক থেকে বেশি গ্লুকোজ যাইতেছে, গ্লুকোজ তো একটা সোর্স অফ ইনফেকশন, সো এই জন্য আর কি ইউটিআই হতে পারে। আর কিটোঅ্যাসিডোসিস তো ডায়াবেটিসের সেম মেকানিজম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইস ইনহিবিটর, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এবং বিটা ব্লকার নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা ফার্স্টলি একটু খুবই শর্টে এই পাথওয়েটা, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন পাথওয়েটা একটু রিক্যাপ করি। ফার্স্টলি হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিনোজেনটা সেক্রেটেড হয় ফ্রম লিভার, যেটা হচ্ছে কিডনি থেকে সেক্রেটেড রেনিনটা অ্যাক্টিভ ফর্ম অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে। সেইটা আবার লাংস থেকে প্রডিউসড এইচই, যেটা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা ইউজ করে আবার অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট করে। এটাই হচ্ছে আমাদের মেনলি ফাংশনাল অ্যানজিওটেনসিন। এটা আলটিমেটলি বিভিন্ন টাইপের কাজ করে। অ্যানজিওটেনসিন 2 ডাইরেক্টলি হচ্ছে ভেজোকনস্ট্রিক্ট করে, সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে, এবং সে হচ্ছে অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে। অ্যালডোস্টেরন এবং অ্যালডোস্টেরন এবং ভেজোকনস্ট্রিকশনের এফেক্টটা দুইটা মিলে হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশনটা বাড়ায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে, মানে ভেজোকনস্ট্রিকশনটা সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন মানে ভুল লিখছে। মেইনলি হচ্ছে ভেজোকনস্ট্রিকশনের মাধ্যমে আমাদের হার্টের বেশি মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ায়, মানে বেশি আর কি তাদের প্রেশারের এগেনস্টে কাজ করতে হয়। তো এটা একদিক থেকে ইন কনটেক্সট অফ হার্ট ফেলিয়ার খারাপ হলেও আমাদের হচ্ছে বেসিক্যালি এটা প্রেশার বাড়ানোর জন্য ভালো আর কি। সো এটা ফিজিওলজিক্যালি এই কাজটা হয়। তো ভেজোকনস্ট্রিক্ট করে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনে এই ভেজোকনস্ট্রিকশনটাই হয়। তো আমাদের ভেজোকনস্ট্রিকশন দুইটা পাথওয়েতে বেসিক্যালি হইতেছে, একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন। তো এই ভেজোকনস্ট্রিকশনটা আমাদের কিন্তু স্টপ করতে হবে আলটিমেটলি, কীভাবে করবো পরে বলতেছি। আর অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন বাড়াইতেছে, যেটা হচ্ছে আলটিমেটলি ব্লাড ভলিউম বাড়াইতেছে এবং কার্ডিয়াক আউটপুট এভাবে বাড়াইতেছে, প্রিলোড বাড়াইতেছে। অন দি আদার হ্যান্ড এই যে এইস যেটা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা আরেকটা কাজ করে। ও হচ্ছে ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি, দুইটা ন্যাচারাল ভেজোডাইলেটার, যেটা হচ্ছে আমাদের হার্ট ফেলিয়ারের কনটেক্সটে প্রিলোড আফটারলোড কমাতে সাহায্য করতো, তাদের ভেঙে ইনঅ্যাক্টিভ পেপটাইডে কনভার্ট করে। সো এটার কারণে যেটা হয় ভেজোডাইলেশনের টেন্ডেন্সিটা কমে যায়, এটা খুবই খারাপ কথা। অ্যান্ড আরও কিছু আর কি জিনিস আছে যেগুলা এখানে আর কি কাজ করে। আমরা যেটা আগে বলছিলাম ন্যাটিউরেটিক পেপটাইড যেগুলো আছে সেগুলিকে, এবং হচ্ছে এই ব্র্যাডিকাইনিন সাবস্টেন্স পি, দুইটাকেই আবার ব্লক করে একটা নিউ ক্যাটাগরি অফ এনজাইম, সেটা হচ্ছে নিউট্রাল এন্ডোপেপটাইডেজ। সো এই নিউট্রাল এন্ডোপেপটাইডেজের জন্য একদিকে হচ্ছে ব্র্যাডিকাইনিন সাবস্টেন্স পি এর লেভেলটা কমে যাইতেছে, অন্যদিকে হচ্ছে এই ন্যাটিউরেটিক পেপটাইডের লেভেলটা কমে যাইতেছে। সো ভেজোডাইলেটার কমে যাইতেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রেশনের জন্য যে ন্যাটিউরেটিক পেপটাইডরা কাজ করছিল তাদের লেভেলও কমে যাইতেছে। সো ব্লাড ভলিউম কমতে পারতেছে না, আবার
এর জন্য হচ্ছে আর কি প্রিলোড বেড়ে যাইতেছে, আবার ভেজোডাইলেটার অ্যাকশনটা কমে যাচ্ছে বলে আফটার লোডটা বেড়ে যাচ্ছে, কারণ পেরিফেরাল আর্টারিরা করতে পারতেছে না, ডাইলেট করতে পারতেছে না। সো এইটাকে ইনহিবিট আমাদের করতে হবে হার্ট ফেলিয়ার ইমপ্রুভ করার জন্য। সো এই জিনিসটা আমি এখন মার্কিংটা মুছে দিচ্ছি, কারণ আমরা কোন কোন জায়গায় কাজ করে কী এফেক্ট ফেলতেছি সেটা একটু যদি বলি। আমাদের এই যে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন যে পাথওয়েটা, এইখানে কাজ করতেছে আমাদের এইস ইনহিবিটর এবং এআরবি যেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। সো এইস যেটা করতেছে সে তার কাজ একটু পরে যায়, আগে হচ্ছে এআরবি যেটা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, সেটা কী করতেছে অ্যাঞ্জিওটেনসিন 2কে বাইন্ড করতে দিতেছে না রিসেপ্টরের সঙ্গে। এর কারণে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ ব্লক হইতেছে, তারপর হইতেছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হইতেছে না, ভেজোকনস্ট্রিকশন ব্লক হইতেছে। সো ওভারঅল এই পুরা পাথওয়েটা এই জায়গা থেকে কাট অফ হয়ে যাইতেছে, বিশাল একটা এফেক্ট। এখন এর চেয়েও বেশি পোটেন্ট হচ্ছে এইস ইনহিবিটরটা। এইস ইনহিবিটর যেটা করে, একে তো সে এই কনভার্সনটা ব্লক করে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2তে কনভার্সনটা ব্লক করতেছে। সো এআরবির সব এফেক্টগুলোই অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটর রাখতেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইস ইনহিবিটরটা এইসকে ব্লক করার মাধ্যমে ইনঅ্যাক্টিভ পেপটাইড যেগুলি, এগুলির সিনথেসিস কমাইতেছে, অর্থাৎ ব্র্যাডিকাইনিন সাবস্টেন্স পি এর ব্রেকডাউন কমাইতেছে। সো এই ভেজোডাইলেশনের একটা অ্যাডেড এফেক্ট আর কি এইস ইনহিবিটরের জন্য আমরা পাচ্ছি। এই গেল আমাদের ইসের পাথওয়েতে অ্যাঞ্জিওটেনসিনের ব্যাপারটা। এরপরে আরও হচ্ছে একটা এই পাথওয়েতে ড্রাগ কাজ করে, সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটন, যেটা হচ্ছে অ্যালডোস্টেরনের একটা রিসেপ্টর ব্লকার। অ্যালডোস্টেরন ব্লক করার মাধ্যমে হচ্ছে সল্ট ওয়াটার রিটেনশন কমায় ফেলায়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হচ্ছে এটা করে ব্লাড ভলিউম কমায় ফেলে। ব্লাড ভলিউম কমার মাধ্যমে হচ্ছে একে সিস্টোলিক ইগুলো প্রেশারটা কমায় বা রিডিউসিং প্রিলোড, আবার হচ্ছে ব্লাড ভলিউম ওভারঅল কমলে হচ্ছে আমাদের ডায়াবেটিক্সের মতো পালমোনারি ইডিমা কারেকশনের জন্য একটা হেল্প করতে পারে। এনিওয়েজ, স্পাইরোনোল্যাকটনের মেইন বেনিফিট এইসবের জন্য না, এগুলি স্পাইরোনোল্যাকটন খুব উইক একটা ডায়াবেটিক্স, সো পালমোনারি ইডিমায় ওভারঅল খুব একটা এফেক্ট রাখে না, এবং ব্লাড প্রেশার বানাতেও খুব একটা সে এফেক্ট রাখে না। বাট এটার মেইন বেনিফিট হচ্ছে এটা পটাশিয়াম স্পেয়ারিং এজেন্ট, মানে হচ্ছে পটাশিয়ামটা ও সেভ করে, আনলাইক আদার ডায়াবেটিক্স। অন্য ডায়াবেটিক্সে হচ্ছে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, অ্যান্ড স্পাইরোনোল্যাকটনের যদি অ্যাবিউজ করে কেউ, তখন হচ্ছে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। সো ইটস রিলেটিভলি একটা ডেঞ্জারাস হইতে পারে, টার্ন আউট হতে পারে। এখন স্পেসিফিক্যালি যদি আমরা ছোটো ছোটো জায়গা কারেকশানে যাই, ডায়ালিসিস কারেকশন করে হচ্ছে ডায়াবেটিক্স দিয়ে সল্ট ওয়াটার রিটেনশনটা, বিটা ব্লকার্স ইউজ করে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে ব্লক করে, এবং এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হচ্ছে যদি হাইপার থাইরয়েডিজমের জন্য কারো হার্ট ফেলিয়ার হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা অ্যাডেড বেনিফিট রাখে। এরপর হচ্ছে আমরা এই রাস যে পাথওয়েটা রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, এটার বাইরে যদি যাই, আমাদের যে নিউট্রাল এন্ডোপেপটাইডেস ছিল, ব্র্যাডিকাইনিন এবং সাবস্টেন্স পি ব্রেকডাউনকে ফ্যাসিলিটেট করতেছিল, আবার হচ্ছে নাইট্রেটিক পেপটাইডকে ব্রেকডাউন ফ্যাসিলিটেট করতেছিল, তাদের জন্য একটা নিউ ক্লাস অফ ড্রাগ আসছে, সেটা হচ্ছে নেফ্রোলাইসিন ইনহিবিটর। ইউজুয়ালি এটা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের সঙ্গে ইউজ করা হয়। এই ক্লাসে মাত্র একটাই ড্রাগ আছে সোফার, সেটা হচ্ছে স্যাকিউবিট্রিল আর ভ্যালসেট্রান, মানে ভ্যালসেট্রান তো এআরবি, এটার সঙ্গে কম্বিনেশন। এটা টুয়াইস ডেইলি ইউজ করা হয়। 24 আর 26 মিলিগ্রাম হচ্ছে লোডিং ডোজ, এবং হচ্ছে টার্গেট ডোজ হচ্ছে 97 to 103 মিলিগ্রাম। আচ্ছা, এটা ছাড়া হচ্ছে আমাদের সেলেনিয়াস কিছু ড্রাগ আছে, লাইক ইভাব্র্যাডিন। এটা হচ্ছে হার্ট রেট কমাতে কাজ করে, যে আইএফ যে ইনওয়ার্ড কারেন্টটা এসএনোডের, এটাকে হচ্ছে ওরা ব্লক করে। তারপরে হচ্ছে ডিগক্সিন ইউজ করা হতে পারে, একটু আগে আমরা বলছি এটা হচ্ছে বাজে অবস্থা স্টেজে হচ্ছে ডোবিউটামিন টাইপের আর কি একটা অবস্থা, বাট এটা খুবই টক্সিক, সো ইউজ হয় না। বাট এটা হচ্ছে ক্লাস 3 আর 4 হার্ট ফেলিয়ার, যেটা হচ্ছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের ক্লাস 3 ক্লাস 4-এর মধ্যে পড়তেছে। আচ্ছা, এইটা তো আমি আসলে স্কিপ করে গেছি, এটা একটু বলা উচিত মনে হয়। নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন হার্ট ফেলিয়ারের একটা ক্লাসিফিকেশন দিচ্ছে, মানে হচ্ছে 4টা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4। ক্লাস 1 হচ্ছে কোনো লিমিটেশন নেই অর্ডিনারি অ্যাক্টিভিটির সময়, হার্ট ফেলিয়ারের সময়। 2 হচ্ছে মাইল্ড লিমিটেশন, 3 হচ্ছে সিভিয়ার মার্কড আর কি, মার্কড সিমটমস দেখা যায় উইথ এক্সারশন, বাট এটা হচ্ছে রেস্টে কোনো সমস্যা নেই। আর যেটা হচ্ছে ক্লাস 4, সেটা হচ্ছে রেস্টেও সমস্যা দেখা দেয়। তো এই হচ্ছে আমাদের নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের ক্লাসিফিকেশন। সো এই 3 আর 4 মানে সিভিয়ার স্টেজেসেই শুধু হচ্ছে ডিগক্সিন ইউজ করা হয়। এখন এইটা তো গেল, এছাড়া হচ্ছে আমাদের আরও কিছু ড্রাগ আছে, লাইক অ্যামিওডারন হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টি অ্যারিথমিক, বাট এটা হচ্ছে হার্ট ফেলিয়ার ইউজ হতে পারে। এছাড়া হচ্ছে সার্জিক্যাল কিছু কনসিডারেশন আছে, বাট আমি অ্যাকচুয়ালি কমফোর্টেবল ফিল করতেছি না ওইদিকে যাওয়ার, আমরা মেডিসিনেই থাকি।
এই গেল আমাদের হচ্ছে কী কী ড্রাগ থেরাপি আমরা দিতে পারি। এখানে হচ্ছে ডোজ নিয়ে একটু কথাবার্তা লেখা আছে। এখানে লোডিং ডোজ কত, টার্গেট ডোজ কত, এটা একটু জানা থাকা আই গেস ভালো। তো এইস ইনহিবিটর, এআরবি এবং বিটা ব্লকারের ডোজ এখানে দেওয়া আছে। এখন আমরা যদি একটু নামগুলো দেখার ট্রাই করি, এইস ইনহিবিটরের আন্ডারে নাম হচ্ছে এনালাপ্রিল, লিজেনোপ্রিল, র্যামিপ্রিল। এআরবির মধ্যে আছে লোসার্টান, ক্যান্ডিসার্টান, ভালসার্টান। বিটা ব্লকারের মধ্যে বিজোপ্রোলাল, মেটোপ্রোলাল, কার্ভিডোলাল। এই তিনটা করে আমরা একটু মাথায় রাখি। এনালাপ্রিলের এবং হচ্ছে লিজেনোপ্রিলের দুইটার ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম, আবার হচ্ছে 10 গুণ হচ্ছে আমাদের লোসার্টান এবং হচ্ছে মেটোপ্রোলাল, এরা হচ্ছে 25 মিলিগ্রাম। এভাবে আমরা কিছুটা মনে রাখতে পারি। এখন এনালাপ্রিল হচ্ছে 2.5 মিলিগ্রাম হলেও এটা টুয়াইস ডেইলি, আর লিজেনোপ্রিল হচ্ছে ডেইলি। আবার লোসার্টানও ডেইলি, আবার মেটোপ্রোলাল হচ্ছে টুয়াইস ডেইলি। সো আসলে মনে রাখা ডিফিকাল্ট, বাট কেয়ার করার। এখন হচ্ছে আমাদের আবার এটা হচ্ছে লোডিং ডোজ। এটা একটু কম দিতে হয়, কারণ লোডিং ডোজ যদি বেশি কেউ দেয় মানে ফার্স্ট টাইম, সেক্ষেত্রে হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করে রোগী আর কি বাজে অবস্থা হয়ে যেতে পারে। সো টার্গেট একটা রেখে আমরা শুরুতে আর কি কম দিয়ে শুরু করি। সো টার্গেট ডোজটা ইউজুয়ালি 4 to 8 টাইমস হয়, অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে এনালাপ্রিলের ক্ষেত্রে 10 গুণ, মানে হচ্ছে আড়াইয়ের 4 গুণ। লিজেনোপ্রিল হচ্ছে আবার 8 গুণ, এটা 20 মিলিগ্রাম। আর র্যামিপ্রিল যেটা, এটা হচ্ছে লিজেনোপ্রিল এনালাপ্রিলের অর্ধেক ছিল, 1.25 মিলিগ্রাম ডেইলি। তো আলটিমেটলি এইটা 10 মিলিগ্রাম ডেইলি দেওয়া হচ্ছে টার্গেট ডোজ হিসাবে। লোজার্টানের হচ্ছে আমরা আগে বলছিলাম 2.5 মিলিগ্রাম ডেইলি, এটা হচ্ছে 4 গুণ করে 100 মিলিগ্রাম ডেইলি ইউজ করা হয়। ক্যান্ডিসার্টান লিখলে ক্যান্ডিসার্টান হচ্ছে 4 মিলিগ্রাম ডেইলি, এবং এটা হচ্ছে 8 গুণ করে 32 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়। ভ্যালসার্টান হচ্ছে 40 মিলিগ্রাম ডেইলি দিয়ে স্টার্ট হয়। এটা বাই ফার দি মানে হাইয়েস্ট ডোজ, আমরা এইভাবে মনে রাখতে পারি। ভ্যালসার্টানে সবচেয়ে বেশি দেওয়া হয়, এবং এটা হচ্ছে আলটিমেটলি 160 মিলিগ্রাম ডেইলিতে যায়। বিজোপ্রোলাল হচ্ছে সিমিলার টু র্যামিপ্রিল, একদম খুবই সিমিলার টু র্যামিপ্রিল, ইনফ্যাক্ট পুরোটাই সিমিলার। এটা হচ্ছে 1.25, এটা 1.25 মিলিগ্রাম ডেইলি, এবং হচ্ছে এটা টার্গেট ডোজ 10 মিলিগ্রাম ডেইলি টার্গেট ডোজ। মেটোপ্রোলাল হচ্ছে সিমিলার ইসের মতো, কী বলে এটাকে, লোসার্টানের মতো। এক্ষেত্রে হচ্ছে 25 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ছিল মেটোপ্রোলালের, আর হচ্ছে ইসের টার্গেট ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। কার্ভিডোলাল হচ্ছে মোস্ট ডিফারেন্ট এদের মধ্যে, 3.125 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, আর এটা লোডিং হচ্ছে 2.5 মিলিগ্রাম ডেইলি। এগুলো আসলে মুখস্থ, এখানে আর যত টেকনিক করে মনে রাখা যায় এখানে বোঝার কিছু নেই। এরপরে হচ্ছে আমরা একটু অ্যাডভার্স এফেক্ট অফ দিস ড্রাগস বলে এই আলোচনাটা শেষ করে দিই। এইস ইনহিবিটর হচ্ছে মানে বেসিক্যালি যে কোনো মানে হার্ট ফেলিয়ার ড্রাগ বা অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে সবই হচ্ছে হাইপোটেনশন করে দিতে পারে, কারণ বিপি কমানোই হচ্ছে এদের কাজ। সো এইস ইনহিবিটর এবং এআরবি দুজনেই হাইপোটেনশন করবে, এবং এরা রেনাল ইম্পেয়ারমেন্ট করে। এইস ইনহিবিটররা নেফ্রোটক্সিক, এবং হচ্ছে এটা হাইপার ক্যালেমিয়া করতে পারে। এআরবি হচ্ছে এইস ইনহিবিটরের মতো সিমিলার সাইড এফেক্টস রাখে, বাট এটা বেটার টলারেটেড। বলা বাহুল্য যে এইস ইনহিবিটরটা হচ্ছে ব্র্যাডিকাইনিন এবং সাবস্টেন্স পি এর ব্রেকডাউনটা প্রিভেন্ট করছিল, বাট এআরবি করছিল না। তো এটা একদিক থেকে যেরকম ভালো এফেক্ট ছিল, আবার এটার একটা খারাপ এফেক্ট আছে। লাইক ব্র্যাডিকাইনিন এবং সাবস্টেন্স পি, এরা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করতে পারে, এবং এরা আসলে অ্যাজম্যাটিক এফেক্টসগুলো অ্যাগ্রেভেট করতে পারে, যেগুলি আসলে এআরবিতে সাইন্সগুলো দেখা যায় না। সো অ্যাজম্যাটিক পেশেন্টের ক্ষেত্রে আসলে এইস ইনহিবিটরটা কন্ট্রাইন্ডিকেটেড, আনলাইক এআরবি। তো এই জন্য এটা বেটার টলারেটেড বলা হয়। এই গেল আমাদের এআরবি। এরপরে হচ্ছে আমাদের ভেজোডাইলেটাররাও এরকম বিপি কমাইতেছে, সো হাইপোটেনশন করতে পারে, এবং এই নাইট্রেট তো বেসিক্যালি ইউজ করা হয়, তো নাইট্রেট টলারেন্স ডেভেলপ করতে পারে আর কি। এছাড়া আরও অ্যাডেড এফেক্টস আছে, লাইক ইভেন ক্যান্সারও ডেভেলপ করতে পারে, আরও অন্য অন্য এফেক্ট আছে। এরপর হচ্ছে নেফ্রিলাইসিন ইনহিবিটরস, এটা হচ্ছে এইস ইনহিবিটরের মতোই। এই যে এটা হচ্ছে নেফ্রিলাইসিন ইনহিবিটর ছিল, স্যাকিউবিট্রিল ছিল। কারণ হচ্ছে এটা যেহেতু এআরবির সঙ্গে দেওয়া হচ্ছে, সো আমরা মাথায় রাখতে পারি যে এটা সেম অ্যাজ এআরবি, এটার সাইড এফেক্টসগুলো। বিটা ব্লকারের সাইড এফেক্টস সিমিলারলি হাইপোটেনশন করতে পারে, এটা হার্ট রেট কমাতে পারে, এবং স্লিপ ডিস্টারবেন্স করতে পারে। এছাড়া এটার আরও এফেক্টস আছে, লাইক প্রিসিপিটেশন অফ অ্যাজমা, এটা এইস ইনহিবিটরের সঙ্গে মিলল। ওয়েট গেইন করতে পারে, তারপরে হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে। তো এই আমাদের মোরলেস আলোচনা রিলেটেড টু হার্ট ফেলিয়ার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।